সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তার সাথে সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা পিছনে থেকে আমাদের এই কাজকে আঞ্জাম দিতেছে বা আমাদেরকে সহযোগিতা করতেছে। সময় ইলেকট্রিক্যাল বিভাগের ক্লাস নিয়ে থাকি। আজকে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ইলেকট্রিক্যাল বিভাগ দ্বিতীয় পর্বের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস বিষয়টি নিয়ে আলোচনা করব। যথারীতি আমি তোমাদের সাথে থাকবো মফিজুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তোমরা দেখেই বুঝতে পারতেছ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর হচ্ছে এমন একটা যন্ত্র যার ভিতরে নিয়ন্ত্রিত নিম্ন তাপমাত্রায় বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। তবে সাধারণ মানুষ একে ফ্রিজ নামে জানে। যে যন্ত্র বা ইউনিট ক্যাবিনেটের তাপ অপসারণ করে পারিপার্শ্বিক তাপমাত্রা অপেক্ষা নিম্ন তাপমাত্রা রেখে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায় তাকে রেফ্রিজারেটর বলে। এটি রেফ্রিজারেশন সিস্টেম এবং কতগুলো যন্ত্র বা যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত একটি যন্ত্র বা ইউনিট। রেফ্রিজারেটর নিত্য ব্যবহারযোগ্য একটি গৃহস্থালী যন্ত্র, তাই একে অ্যাপ্লায়েন্স হিসেবে বিবেচনা করা যায়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত সাধারণ আসবাবপত্রের মধ্যে রেফ্রিজারেটরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। যেসব প্রয়োজনে আমাদের রেফ্রিজারেটর খুব বেশি দরকারি মনে হয়, তার মধ্যে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেগুলো দ্রুত পচনশীল সেগুলো সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর দরকার। নির্দিষ্ট তাপমাত্রা ওষুধ সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর ব্যবহৃত হয়। দৈনন্দিন জীবনে অর্থ এবং সময় সাশ্রয়ের জন্য এটি প্রয়োজনীয় সরঞ্জাম। পচনশীল খাদ্য বেশি দিন সাধারণ তাপমাত্রায় রাখলে এদের পুষ্টি ও গুণাগুণ নষ্ট হয়ে যায়। দৈনন্দিন অতিরিক্ত খাদ্য এতে সংরক্ষণ করে একাধিক দিন খাওয়ার মাধ্যমে খাদ্যের সুষ্ঠু ব্যবহার করা, অপচয় রোধ করা সম্ভব। তাহলে বন্ধুরা, বোঝা গেল রেফ্রিজারেটর আমাদের কত একটা প্রয়োজনীয় বস্তু। এই প্রয়োজনীয় বস্তুর মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন অনেক কাজে এটাকে ব্যবহার করতে পারি। তাহলে প্রথমেই আসি আমাদের আজকের রেফ্রিজারেটরের কন্টেন্ট কি কি আছে। ডিফাইন রেফ্রিজারেটর। একটা রেফ্রিজারেটর কাকে বলে? লিস্ট দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ রেফ্রিজারেটর। স্টেট দ্য ফাংশন অফ ডিফারেন্ট কম্পোনেন্টস অফ রেফ্রিজারেটর। লিস্ট দ্য পসিবল ফল্টস এন্ড দেয়ার কজেস এন্ড রিমেডিস অফ রেফ্রিজারেটর। তাহলে রেফ্রিজারেটর প্রথমেই আছে রেফ্রিজারেটর কাকে বলে। 2 নম্বর হলো রেফ্রিজারেটরের বিভিন্ন কম্পোনেন্ট গুলার নামের তালিকা। 3 নম্বর রেফ্রিজারেটরের কম্পোনেন্ট সমূহের কাজ কি এটা বর্ণনা। 4 নম্বর চিরাচরি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা রেফ্রিজারেটরের সম্ভাব্য কি কি ত্রুটি হইতে পারে, তাদের কারণ কি হইতে পারে এবং তারা কিভাবে এই জিনিসগুলো আমরা সমাধান করব সেটা। শিক্ষণফল। আজকে পাঠ শেষে শিক্ষার্থীরা রেফ্রিজারেটর কাকে বলে বলতে পারবে, রেফ্রিজারেটরের কার্যপ্রণালী বর্ণনা করতে পারবে, রেফ্রিজারেটরের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, রেফ্রিজারেটরের ফল্ট সমূহ, তার কারণ ও প্রতিকার সম্পর্কে বলতে পারবে। তাহলে আমরা প্রথমে আসি রেফ্রিজারেটর কাকে বলে। হোয়াট ইজ রেফ্রিজারেটর? Refrigerator consists of a thermally insulated compartment and a heat pump. একটা রেফ্রিজারেটর একটা হিট পাম্প এবং একটা থার্মালি ইনসুলেটেড কম্পার্টমেন্ট দ্বারা গঠিত। They transfer heat from its inside to its external environment so that its inside is cooled to a temperature below the room temperature. এই হিট পাম্প এবং থার্মালি ইনসুলেটেড কম্পার্টমেন্টে নিয়ে গঠিত, যেটা কিনা তাপ ট্রান্সফার করে, যেটা কম্পার্টমেন্টের ভিতরের তাপমাত্রাকে বাহিরে ছেড়ে দেয়, যাতে করে বাহিরের টেম্পারেচার চেয়ে রেফ্রিজারেটরের ভিতরের টেম্পারেচারটা কম থাকে এবং খাদ্যদ্রব্য বা পচনশীল দ্রব্য যেগুলো আছে এগুলো সংরক্ষণ করা যায়। রেফ্রিজারেশন is an essential food storage technique in developed countries.
এই রেফ্রিজারেশন যে প্রসেস, এই প্রসেসটা উন্নত বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ টেকনিক আমাদের খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করার জন্য। রেফ্রিজারেটর রেফ্রিজারেটর মূলত একটা হাউস হোল্ড অ্যাপ্লায়েন্স। এতে কম্প্রেসর মোটর, কন্ডেন্সার, ইভাপোরেটর, ক্যাপিলারি টিউব ইত্যাদি থাকে। তাহলে রেফ্রিজারেটর বলতে আমরা যেটা বুঝতেছি, এটা একটা কম্প্রেসর মোটর, একটা কন্ডেন্সার, ইভাপোরেটর এবং ক্যাপিলারি টিউব ইত্যাদি থাকে। এই কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং এদের ক্রিয়ায় পচনশীল খাদ্যদ্রব্যসমূহ বেশ কয়েকদিন যাবৎ অবিকৃত অবস্থায় থাকতে পারে। তাহলে এটা মূলত 4টা জিনিস নিয়ে গঠিত, যে কম্প্রেসর মোটর, কন্ডেন্সার, ইভাপোরেটর এবং ক্যাপিলারি টিউব। আরো কিছু জিনিস আছে, সেগুলো আমরা পরবর্তী সময়ে দেখতে পারবো, জানতে পারবো। আর এই যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে, কম্পোনেন্ট গুলোর সমন্বিত একটা প্রসেসের মাধ্যমে এখানে পচনশীল খাদ্যদ্রব্য সমূহকে সংরক্ষণ করা যায়। প্রথমে এরপরেই দেখবো আমরা রেফ্রিজারেটর শ্রেণীবিভাগ। রেফ্রিজারেন্ট ব্যবহারের ক্ষেত্রের উপর ভিত্তি করে ইহা 2 প্রকার। একটা হচ্ছে আবাসিক রেফ্রিজারেটর, 2 নম্বর হচ্ছে বাণিজ্যিক রেফ্রিজারেটর। আমরা আবার আবাসিক রেফ্রিজারেটরকে 3 ভাগে ভাগ করেছি। একটা হলো ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর, ডিফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর, নো ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর। ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর সাধারণত ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টের তাপমাত্রা 0°C-এর নিচে হয়ে থাকে, যেটা সর্বনিম্ন -23°C পর্যন্ত মেনটেন করে। তাই ইভাপোরেটরের এলাকায় জমাকৃত তুষার নির্দিষ্ট সময়ে ব্যবধানে ম্যানুয়ালি উপায়ে অপসারণ করা হয়। এর গঠন অন্যান্য রেফ্রিজারেটরের তুলনায় অনেক সহজ এবং দামও কম, ফলে এই ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ব্যবহার অনেক বেশি। ডিফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর, এ ধরনের রেফ্রিজারেটর সাধারণত ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টের তাপমাত্রা -15°C থেকে -23° পর্যন্ত হয়ে থাকে। ইভাপোরেটর এলাকায় সৃষ্ট তুষার গলানোর জন্য ইভাপোরেটরের সাথে বিশেষ ব্যবস্থায় ডিফ্রস্ট হিটার সংযুক্ত থাকে। ইউনিট চলাকালীন সময়ে ইভাপোরেটরের এলাকায় তুষার জমে, যা নির্দিষ্ট সময় অন্তর ডিফ্রস্ট হিটারকে অন করে এই জমাকৃত তুষারগুলোকে পানিতে পরিণত করে একটা ড্রেনের মাধ্যমে অপসারণ করা হয়। আর সর্বনিম্ন যেটা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি, সেটা হচ্ছে নো ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর। এই লেটেস্ট প্রযুক্তি রেফ্রিজারেটরের সার্কিট তুলনামূলক বেশ জটিল এবং এটার দামও অনেক বেশি, যার কারণে এটার ব্যবহারও অনেকটা সীমিত। এটাতে তাপমাত্রা সাধারণত -10° থেকে -15°C অক্ষুণ্ণ রাখতে পারে এবং এখানে টাইমার এবং হিটার সংযুক্ত থাকে। এটা ইভাপোরেটরের কোনো এলাকায় কোনো তুষার জমার অবস্থা থাকে না, কারণ নির্দিষ্ট সময় অন্তর অন্তর হিটার অন হয়ে যায়, ফলে তুষার গলে পানিতে বের হয়ে যায়। এই জন্য এই যে সর্বাধুনিক এবং স্বয়ংক্রিয় নো ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের দাম বেশি এবং তুলনামূলক এটার ব্যবহারও অনেক সীমিত। এখন আমরা দেখব একটা রেফ্রিজারেটরের বিভিন্ন অংশের নাম। যে শিক্ষার্থী বন্ধুরা, এখানে রেফ্রিজারেটরের বাহিরের অংশটা, অর্থাৎ একটা রেফ্রিজারেটর দেখতে তার আউটসাইডে এবং তার টেকনিক্যাল জিনিসপত্র ছাড়া যে সমস্ত অংশগুলা থাকে, সেগুলাকে এখানে দেখানো হয়েছে। এর মধ্যে আছে তোমার ফ্রিজের কম্পার্টমেন্ট, এই যে উপরে স্তরে দেখানো হয়েছে। আইস কিউব ট্রে থাকে অধিকাংশ ফ্রিজে, যে উপরে ডিপ যে অংশটা থাকে, অর্থাৎ যেখানে বরফ জমে, সে অংশটাতে একটা আইস টিউব ট্রে থাকে, আর নিচের অংশটাকে আলাদা ভাগ করা হয়েছে নরমাল হিসাবে। এখানে একটা থার্মোস্টেট কন্ট্রোল আছে, মিড কিপার, শেলফ চ্যানেল, রেফ্রিজারেটর কম্পার্টমেন্ট, গ্লাস কভার, নিচে একটা ড্রয়ার থাকে যেটাকে গ্লাসের মাধ্যমে কভার দেয়া থাকে, ক্রিস্পার, আর এখানে একটা সুইচ থাকে যার মাধ্যমে ভিতরে রেফ্রিজারেটরের ভিতরে একটা বাতি জ্বালানোর ব্যবস্থা থাকে। এখানে ডোর স্টপ, ফ্রিজার ডোর, ম্যাগনেটিক গ্যাসকেট, এগ ট্রে, বাটার কম্পার্টমেন্ট, ডেইরি কম্পার্টমেন্ট, স্টোরেজ ডোর, ডোর শেলফ এবং গার্ডরেল। এই ম্যাগনেটিক গ্যাসকেট যেটা, এটা অনেকটা দরজাকে লাগায় রাখতে সাহায্য করে। এরপরে আমরা দেখব আসলে এটার ভিতরে কি কি অংশ রয়েছে। টেকনিক্যালি অংশগুলো যদি আমরা শুধু নাম বলি, তো প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ রয়েছে
সেগুলা দিয়ে আমরা শুরু করি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইভাপোরেটর, এক্সপানশন বাল্ব, কন্ডেন্সার, রিসিভার এবং কম্প্রেসর। এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও এখানে আছে সাইড গ্লাস, ময়েশ্চার ইন্ডিকেটর, লিকুইড লাইন সলিনয়েড বাল্ব, ফিল্টার ও ড্রায়ার, সলিনয়েড বাল্ব, হট গ্যাস বাইপাস বাল্ব, ইভাপোরেটর, প্রেসার রেগুলেটর, এরপরে সাকশন লাইন, ফিল্টার ও ড্রাইভার, ওয়েল সেপারেটর, ওয়েল লেভেল গ্যাস গ্যাস গ্লাস ইত্যাদি। এটা হচ্ছে একটা ফ্রিজের আমাদের টেকনিক্যালি অংশসমূহ। তার মধ্যে আমি আবারও বলতেছি, এখানে কয়েকটি অংশ, রেফ্রিজারেটরের কয়েকটি অংশ খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমরা বলতেছি কম্প্রেসর, কন্ডেন্সার, রিসিভার, ইভাপোরেটর, এক্সপানশন বাল্ব। আসো আমরা তাহলে এখন আমাদের এই প্রত্যেকটা অংশের কি কি কাজ এটা দেখার চেষ্টা করি। প্রথমেই হচ্ছে আমাদের কম্প্রেসর। কম্প্রেসর রেফ্রিজারেটরের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা সাধারণত বায়ু সংকোচন পদ্ধতিতে কম্প্রেসর হৃৎপিণ্ডের মতো কাজ করে। একে এক প্রকার পাম্পও বলা যেতে পারে। এই কম্প্রেসরটা সাধারণত ফ্লুইড সমূহকে কখনো নিয়ে সামনের দিকে প্রবাহিত করায়, আবার কখনো নিজের ভিতরে টেনে নিয়ে আসা। অর্থাৎ মানুষের একটা হৃৎপিণ্ড যেভাবে কাজ করে কম্প্রেসরটা ঠিক অনুরূপভাবে কাজ করে। এই কম্প্রেসরের কাজকে তিনটা কাজ বলা যেতে পারে। ইভাপোরেটরে তরল ফ্লুইড বাষ্পায়নের উপযোগী নিম্নচাপ সৃষ্টি করা, কন্ডেন্সারে ফ্লুইড ঘনীভবনের উপযোগী উচ্চচাপ সৃষ্টি করা, আর যে হিমায়ন চক্র আছে এখানে ফ্লুইডটাকে সঞ্চালনে সাহায্য করা। এখানে আমি বারবার ফ্লুইড বলতেছি। ফ্লুইডটা সাধারণত এখনকার সময়ে R400A এই এক ধরনের ফ্লুইড ব্যবহার করে। এই ফ্লুইডটা সাধারণত ইভাপোরেটর, কন্ডেন্সার, কম্প্রেসর, রিসিভার ইত্যাদির মাধ্যমে বিভিন্ন জায়গায় সঞ্চালন হয়ে থাকে। এক এক সময় এটা সঞ্চালন হয়ে কখনো এটা গরম হয়ে যাচ্ছে, কখনো এটাকে ঠান্ডা করতেছে। এভাবে এই কম্প্রেসরটাই মূলত এই ফ্লুইডটাকে প্রবাহিত করানোর ব্যবস্থা করে থাকে। মূল কার্যপ্রণালীর উপর ভিত্তি করে কম্প্রেসরকে ৩ শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো রেসিপ্রোকেটিং কম্প্রেসর, রোটারি কম্প্রেসর, সেন্ট্রিফিউগাল কম্প্রেসর। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের কন্ডেন্সার। কন্ডেন্সারও আমার যে হিমায়ন চক্র যেটা আছে, হিমায়ন চক্রের একটা প্রধান অংশ। কম্প্রেসর তাপ সমৃদ্ধ বাষ্পীভূত হিমায়ক শোষণ করে ঘনীভবনের উপযোগী উচ্চ চাপে এবং উচ্চতায় কন্ডেন্সারে সরবরাহ করতে পারে। ইভাপোরেটর হতে সংগৃহীত তাপ এবং সংকোচনজনিত বর্ধিত চাপে উৎপন্ন গ্যাসীয় হিমায়ক কন্ডেন্সারে পানি বা বাতাস তাপ বর্জন করে তরলে পরিণত করে। কন্ডেন্সার মূলত ইভাপোরেটর থেকে যে তাপটাতে গ্রহণ করা হয়েছিল এটাকে সংকোচনে বর্ধিত চাপে এই উত্তপ্ত ফ্লুইডটাকে কন্ডেন্সারে পানি বা বাতাসে তাপ বর্জন করে তরলে পরিণত করতে সহায়তা করে। কন্ডেন্সারের কাজকে সাধারণত ৩ পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে হচ্ছে কন্ডেন্সারে হিমায়কের সুপারহিট শোষণ করে। দ্বিতীয় হচ্ছে তা হিমায়ককে সম্পৃক্ত তরলে পরিণত করে এবং শেষ পর্যায়ে হিমায়ককে সার্কুলেশনে সাহায্য করে। কন্ডেন্সার মূলত ২ ধরনের হইতে পারে। একটা হলো এয়ার কুল কন্ডেন্সার, আরেকটা হচ্ছে ওয়াটার কুল কন্ডেন্সার। এয়ার কুল কন্ডেন্সার ২ প্রকার, ন্যাচারাল কুল কন্ডেন্সার এবং ফোর্স সার্কুলেশন। এখানে দেখা আরেকটা জিনিস হচ্ছে ওয়াটার কুল কন্ডেন্সার, সেটা হচ্ছে সেল অ্যান্ড টিউব, সেল অ্যান্ড কয়েল এবং সেল টিউব ইন টিউব কন্ডেন্সার বাজারে প্রচলন অবস্থায় আছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের এক্সপানশন বাল্ব। এখানে তোমরা দেখতে পাচ্তেছো এক্সটেনশন বাল্বটার ফিজিক্যাল একটা চিত্র দেখানো হয়েছে। এই চিত্র এক্সপানশন বাল্ব, তার মানে এটা ভিতরে একটা বাল্ব যেটা হিমায়ক বা আমরা যে ফ্লুইডটা বলতেছি এই ফ্লুইডটা নিয়ন্ত্রণ করে কতটুক ফ্লুইড আমার বাহিরে যাবে, কতটুক আসবে, ইভাপোরেটরে কতটুক যাবে, বা এবার এরপরে আমাদের কম্প্রেসরে কতটুক যাবে, কন্ডেন্সারে কতটুক যাবে, এই জিনিসটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। এক্সপানশন বাল্বের কাজ হলো মূলত উচ্চ চাপযুক্ত তরল হিমায়কের চাপ উষ্ণতা কমিয়ে নিম্ন চাপযুক্ত স্ফীত তরল হিমায়কে রূপান্তরিত করা আর ইভাপোরেটরের চাহিদা অনুযায়ী ফ্লুইডকে সরবরাহ করা।
এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের ইভাপোরেটর। ইভাপোরেটর শীতল চক্রের এমন একটি অংশ যেখানে সামগ্রী বা শীতল প্রকোষ্ঠের বাতাস থেকে তাপ শোষণ করে হিমায়ন কুণ্ডলীর অভ্যন্তরে মৃদুচাপ এবং হিমেল উষ্ণতায় হিমায়ক বাষ্পীভূত করে। হিমায়ন কুণ্ডলীর অভ্যন্তরে হিমায়কের সম্পৃক্ত উষ্ণতায় হিমায়ন প্রকোষ্ঠের উচ্চতা থেকে কম হয়ে থাকে, ফলে সামগ্রী এবং প্রকোষ্ঠের তাপ থেকে বাতাস থেকে তাপ হিমায়কের দিকে প্রবাহিত হইতে পারে। ইভাপোরেটর, তাহলে ইভাপোরেটরের মূল কাজ হচ্ছে বাতাস থেকে তাপটা শোষণ করে মৃদু চাপে একটা তরল হিমেল উষ্ণতায় হিমায়কটাতে একটা আমাদের যে ফ্লুইড আছে ফ্লুইডটাকে ঘনীভূত করা, ফ্লুইডটাকে ঘনীভূত করা। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রিসিভার। রিসিভার মূলত আমরা যদি এমনি বলি যে কোনো কিছু রিসিভ করা, এখানে মূলত যে আমার যে হিমায়ক বা যে ফ্লুইডটা ব্যবহার করি, এই ফ্লুইডটা জমা রাখার জন্য এটা একটা লৌহপাত দ্বারা নির্মিত নলাকৃতির বিশেষ একটা বস্তু, যেখানে প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো ফ্লুইড থাকে বা হিমায়ক থাকে সেটাকে জমা রাখতে পারে, শুধু তরল হিমায়কের এক্সপানশন বাল্বে সরবরাহ করতে পারে। আর মেরামতের সময় যদি প্লান্টের সমস্ত ফ্লুইড বা হিমায়ক যদি একত্র করে করার প্রয়োজন হয় তাহলেও রিসিভারে এটা সংরক্ষণ করতে পারে। এখানে একটা ইনলেট এবং একটা আউটলেট দেখানো হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা রিসিভারের মূল কাজ। এরপরে আমার আসছে ড্রায়ার। ড্রায়ারের বহিরাবৃত্তি দেখা যাইতেছে এটা একটা অনেকটা চৌঙাকৃতির পিতলের তৈরি। এর উভয় প্রান্ত সূক্ষ্ম তার জাল দ্বারা তৈরি ফিল্টারে থাকে। এর অভ্যন্তরে আর্দ্রতা শোষণের জন্য এক প্রকার দানাদার রাসায়নিক দ্রব্য থাকে। একে ড্রাইং এজেন্ট বলে। ড্রাইং এজেন্ট হিসেবে সিলিকা জেল বা অ্যাক্টিভেটেড অ্যালুমিনা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা থাকে। এটা তাহলে ড্রায়ারটা মূলত বাতাসের যে আর্দ্রতা আছে আর্দ্রতাকে শোষণ করে নেওয়ার জন্য এই ড্রায়ারটা ব্যবহার করা হয়। যেটা আমরা জানি যে আর্দ্রতা শোষণ করার জন্য সিলিকা জেল খুব একটা গুরুত্বপূর্ণ পদার্থ, যেটার মাধ্যমে খুব সহজে বাতাসের আর্দ্রতাকে শোষণ করে ফেলতে পারে। সিলিকা জেল নিজেই বাতাসের আর্দ্রতা শোষণ করে বিভিন্ন রূপ ধারণ করে, অথবা অ্যাক্টিভেটেড অ্যালুমিনা এই রাসায়নিক দ্রব্য এটার মধ্যে ব্যবহার করা হয় যাতে করে আমার আর্দ্রতাপূর্ণ বাতাসকে সে শোষণ করতে পারে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমার থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাটের কথা আমরা এর আগে অনেকবার বলেছি। এটা এমন একটা পরিমাপক ইন্ডিকেটর যন্ত্র যেটার মাধ্যমে আমরা তাপমাত্রাকে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ একাধারে তাপমাত্রা আমি সেট করতে পারি, সেট করে আবার তাপমাত্রা কত হয়েছে এটা দেখতে পারি, আবার এটা নিয়ন্ত্রণও করা সম্ভব। চেম্বার বা কক্ষের ভিতর তাপমাত্রাকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ন্ত্রিত রাখার জন্য সাধারণত থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। থার্মোস্ট্যাটের থার্মাল বাল্বকে চেম্বারের ভিতর রাখা হয়। তাপমাত্রা নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে উঠে গেলে বাল্বের ভিতরে গ্যাস প্রসারিত হয়ে ক্যাপিলারি টিউবের মাধ্যমে ব্যালোসকে ঠেলে দেয়। ফলে হিটারে ইলেকট্রিক সার্কিট কেটে যায় এবং হিটিং বন্ধ হয়ে যায়। তাপমাত্রা এবারে পড়তে শুরু করে, অর্থাৎ কমতে শুরু করে। এরপরে ব্যালোস চেপে গিয়ে সার্কিটের কন্টাক্ট পয়েন্টকে আবার যুক্ত করে দেয়, ফলে হিটার আবার অন হয় এবং আবার তাপমাত্রা বাড়তে থাকে। এভাবে হিটারকে অন অফের মাধ্যমে আমাদের একটা রেফ্রিজারেটরের ভিতরে যে টেম্পারেচার আছে এই তাপমাত্রাকে সে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে থার্মোস্ট্যাট মূলত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ যেটার মাধ্যমে আমরা ভিতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আমাদের যদি কোনো কারণে যদি এরকম হয় যে একটা রেফ্রিজারেটরের তাপমাত্রা কন্ট্রোল হচ্ছে না বা টেম্পারেচার ঠিক মতো ঠান্ডা বা গরম হয়ে যাচ্ছে, তাহলে প্রথম যে কাজ সেটাই হচ্ছে আমাদের এই থার্মোস্ট্যাট চেক করে দেখা। থার্মোস্ট্যাট চেকের মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে রেফ্রিজারেটরের যে ভিতরে টেম্পারেচার কেন নিয়ন্ত্রণ হচ্ছে না। এখন আমরা রেফ্রিজারেটরের একটা কার্যনীতি দেখব। আমরা এর আগে বলেছি যে রেফ্রিজারেটরের মূল অংশ যেটা ইভাপোরেটর, এক্সপানশন বাল্ব, রিসিভার, কন্ডেন্সার, কম্প্রেসর। এখানে এই একটা পুরা টোটাল একটা চক্র ব্যবহার করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে বেশি গাঢ় দেখানো হয়েছে, এগুলা খুব গাঢ় এবং রিসিভারে পুরা ফ্লুইডে তরলে পরিণত হচ্ছে। আর এখানে কম্প্রেসরে একটু একটু তরল পদার্থ একটা বাষ্পের মতো তৈরি হচ্ছে। কন্ডেন্সারের মাধ্যমে
এসে আবার কন্ডেন্সার গরম করে সেটা কম্প্রেসরে গরম পদার্থ দিচ্ছে। তাহলে আমরা এখানে যেটা হচ্ছে যে কম্প্রেসর তার সাকশন স্ট্রোকে ইভাপোরেটর হতে বাষ্পীয় হিমায়ক শোষণ করে ডিসচার্জ স্ট্রোকে অত্যাধিক উষ্ণতা ও চাপে ডিসচার্জ নলের ভিতর দিয়ে কন্ডেন্সারে সরবরাহ করে। কন্ডেন্সার বাতাস এবং পানি সরবরাহের ব্যবস্থা করা থাকে। এখানে কন্ডেন্সারে যে বাতাস এবং পানি সরবরাহের ব্যবস্থা থাকে, এটি উত্তপ্ত ফ্লুইডকে তাপকে শোষণ করে 37.7 ডিগ্রি সেন্টিগ্রেড সম্পৃক্ত উষ্ণতায় তরল করে ফেলে। এই কন্ডেন্সার এটাকে তরল করে ফেলে। এই উষ্ণ চাপীয় সম্পৃক্ত তরল হিমায়ক ড্রায়ারের ভিতর দিয়ে পরিশ্রুত হয়ে এক্সপানশন বাল্বে আসে। এখানে এক্সপানশন বাল্বে চলে যায়। উচ্চ চাপীয় তরল হিমায়ক যখন এক্সপানশন বাল্বে আসে অথবা ক্যাপিলারি টিউব সংকীর্ণ রোধে অতিক্রম করে ইভাপোরেটরের মাধ্যমে প্রবাহিত হয়, তখন এর উষ্ণতা ও চাপ কমে যায়। এই স্ফীত তরল হিমায়ক স্থির উষ্ণতা ও চাপে ইভাপোরেটরের প্রকোষ্ঠ থেকে তাপ শোষণ করে বাষ্পীভূত হয়। এই বাষ্পীয় হিমায়ক পুনরায় কম্প্রেসর দ্বারা এই বাষ্পীয় হিমায়কগুলো পুনরায় আবার কম্প্রেসর দ্বারা শোষিত হয় এবং হিমায়ন প্রক্রিয়া চলতে থাকে। এভাবে এইখান থেকে শুরু হয়ে এই কম্প্রেসর থেকে শুরু করে কন্ডেন্সারে হয়ে তরল পদার্থ আবার ইভাপোরেটরে তাপ সংগ্রহ করে এখান হয়ে আবার এভাবে এই হিমায়ন চক্রটা এখানে চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। এভাবে একটা রেফ্রিজারেটর বারবার কাজ করতে থাকে। তাহলে বন্ধুরা, আমরা এতক্ষণ যে আলোচনা হইলো, আমরা দেখলাম একটা রেফ্রিজারেটরে কি কি অংশ আছে, এর অংশগুলো কিভাবে কাজ করে এবং একটা রেফ্রিজারেটর কিভাবে মূলত কাজ করতে থাকে। এখন আমাদের যেটা সর্বশেষ টপিক, যেটা একটা রেফ্রিজারেটরে কি কি ফল্ট হইতে পারে, সেই ফল্টগুলো আমরা ফল্ট সমূহ আমরা দেখার চেষ্টা করব এবং এদের কারণ প্রতিকার সম্পর্কে জানার চেষ্টা করব। এখানে প্রথম যে ফল্টটা আছে সেই ফল্টটা হচ্ছে ইউনিট চলে না অথবা 4-5 সেকেন্ড স্টার্টিং হাম করে ট্রিপ করে যায়। একটা ইউনিট চলে না, তার প্রধান কারণ হইতে পারে যে ইউনিটে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না, এটা তার প্রধান কারণ। বিদ্যুৎ সরবরাহ না হওয়ার জন্য যে সমস্ত কারণ হচ্ছে সেটা হচ্ছে ওপেন সুইচ থাকতে পারে, ফিউজ কেটে যেতে পারে, সংযোগকারী তার কেটে যেতে পারে। তাহলে আমাদের লাইন টেস্টারের সাহায্যে আমাকে গোলযোগ নির্ধারণ, এখানে ত্রুটি কি আছে সেটা নির্ধারণ করতে হবে। সংযোগ যদি না ঠিক থাকে সংযোগ করে দিতে হবে, ফিউজ তার ঠিক মতো লাগিয়ে নিতে হবে। অথবা আরেকটা কারণ যেটা হইতে পারে সেটা হচ্ছে ইউনিট না চলার জন্য ভোল্টেজ সরবরাহ কম থাকতে পারে। এই অবস্থায় ইউনিট চালানোই উচিত না। যদি ভোল্টেজ কোনো কারণে কমে যায় তাহলে এই অবস্থায় আমাদের ইউনিট চালানো উচিত না। এরপরে হইতে পারে আমাদের কম্প্রেসরটা বন্ধ হয়ে আছে, সরাসরি মোটরে বিদ্যুৎ সরবরাহ করে চালাতে হবে অথবা ক্যাপাসিটরের সাহায্যে আমাদের এই কম্প্রেসরকে স্টার্ট করে নিতে হবে। এমন হইতে পারে থার্মোস্ট্যাটের যে চার্জ ছিল এই চার্জ বের হয়ে গেছে, অর্থাৎ থার্মোস্ট্যাট শর্ট করে চালিয়ে দেখতে হবে। প্রয়োজন হলে আমার যে থার্মোস্ট্যাট আছে থার্মোস্ট্যাটটা চেঞ্জ করে দিতে হবে। এখানে আরেকটা কারণ হইতে পারে মোটর যেটা আছে আমার কম্প্রেসরের যে মোটর ওয়াইন্ডিং গুলো শর্ট অথবা পুড়ে যেতে পারে। এটা আমি অনেক এর আগে আরো অনেকগুলো ক্লাসে আমরা বলেছি যে টেস্ট লাইট টেস্টিং ল্যাম্প অথবা অ্যাভোমিটারের সাহায্যে পরীক্ষা করে আমরা একটা মোটরকে রিওয়াইন্ডিং বা বদলের জন্য পরামর্শ দিতে পারি। এরপরে আরেকটা কারণ যে ফল্ট হইতে পারে সেটা হচ্ছে ইউনিট বন্ধ হয় না, সারাক্ষণ চলতে থাকে। এখানে ইউনিট বন্ধ না হওয়ার কারণ যেটা সেটা পুরাটাই হচ্ছে আমাদের কারণ, সম্ভাব্য যতগুলা কারণ আছে সমস্ত কারণগুলা ভিতরে ফ্লুইডের সাথে সম্পর্ক রাখে। যেমন ইউনিটে যে আমার হিমায়ক যেটা বা ফ্লুইড যেটা ব্যবহার করা হয়েছিল এটার চার্জ কমে গেছে অথবা নিঃশেষ হয়ে যেতে পারে, অথবা ফ্লুইডের ভিতরে বাতাস রয়ে গেছে, বাতাস প্রবেশ করতে পারে, অথবা কন্ডেন্সারে খুব ময়লা আছে। এরপরে হইতে পারে যে বদ্ধ ঘরে আমার যে শীত রেফ্রিজারেটরটা বসানো হয়েছে ওই বসানোটা ঠিক হয় নাই, খুব বদ্ধ ঘরে হয়ে গেছে, ওখানে মুক্ত আলো বাতাস সরবরাহের কোনো ব্যবস্থা নেই। তারপরে হইতে পারে কম্প্রেসরের যে মোটর আছে মোটর দুর্বল হয়ে গেছে, মোটরের কার্যক্ষমতা দুর্বল হয়ে গেছে, বা আমার যে ফ্লুইড আছে ফ্লুইড স্বাভাবিকভাবে সে চলাচল করতে পারতেছে না, অথবা ফ্লুইডে অতিরিক্ত চার্জ রয়ে গেছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সে এটা দেখতে হবে যে ফ্লুইডের কোথাও যে লিক আছে কিনা। যদি লিক থাকে তাহলে ফ্লুইডের ভিতর বাতাস প্রবাহ করতে পারে, বাতাস ঢুকে যাইতে পারে, তাহলে লিক
বন্ধ করতে হবে এবং এরপরে আমাকে ফ্লুইড গুলো আবার চার্জ করতে হবে বা হিমায়কটি চার্জ করে নিতে হবে। আর কম্প্রেসর মোটর দেখে নিতে হবে যে অতিরিক্ত গরম হচ্ছে কিনা বা অস্বাভাবিক কোনো শব্দ আছে কিনা। যদি এরকম হয় তাহলে কম্প্রেসর মোটরটা ঠিক আছে কিনা চেক করে নিতে হবে। আমাকে পরিষ্কার এখানে যদি কন্ডেন্সারে ময়লা হয় তাহলে কন্ডেন্সারটা পরিষ্কার করে দিতে হবে এবং রেফ্রিজারেটরটা মুক্ত বাতাস চলাচল থাকে এরকম জায়গায় আমাকে বসানোর চেষ্টা করতে হবে। কম্প্রেসর মেরামত বা বদল করতে হবে। লাইনের অভ্যন্তরে ওই স্থানে হিমায়কের প্রসারণ ঘটবে, লাইন খুলে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। আর কম্প্রেসর যদি গরম হয়ে যায় তাহলে সশব্দে ঝাঁকিয়ে চলবে, চার্জ কমিয়ে দিতে হবে। এরপরে আমার যেটা হইতে পারে যে ইউনিট চলতেছে কিন্তু এটা হিমায়ন অক্ষম, অর্থাৎ এটা কুল হচ্ছে না, ঠান্ডা হচ্ছে না। এর ১ নম্বর কারণ হইতে পারে ইউনিটে ফ্লুইড নেই, হিমায়ক নেই। তাহলে প্রেসার গেজ সংযোগ করার সুযোগ থাকলে তাতে কম চাপ পরিলক্ষিত হবে। লিক বন্ধ করে পদ্ধতিভাবে আবার চার্জ করে নিতে হবে। কম্প্রেসরের কার্যক্ষমতা লোপ পাইতে পারে। সাকশন প্রেসার মাত্রাতিরিক্ত দেখাবে, কম্প্রেসর মেরামত বা বদল করে নিতে হবে। হিমায়ক লাইনে বাধার সৃষ্টি হতে পারে। সাকশন প্রেসার খুব কম দেখাবে, কম্প্রেসরের ইভাপোরেটর আলাদা করে বাধা অপসারণ করতে হবে। মাত্রাতিরিক্ত হিমায়ক চার্জ হয়েছে, এই ক্ষেত্রে উভয় গেজে অতিরিক্ত দেখাবে। যে আমাদের গেজ যে মিটারগুলো থাকবে, গেজের যে লেভেলগুলো থাকবে ওই লেভেলগুলো চেক করতে হবে যাতে করে আমরা বুঝতে পারি যে হিমায়ক কোন অবস্থায় আছে। এরপরে আমার আরেকটা যেটা আছে সংক্ষিপ্ত আবর্তন বা ঘন ঘন চালু ও বন্ধ হওয়া। এইটা হইতে পারে যে সংক্ষিপ্ত আবর্তন হইতে পারে, ঘন ঘন চালু এবং বন্ধ হইতে পারে। এটা হইতে পারে ১ নম্বর কারণ হইতে পারে কম্প্রেসর যে মোটর এটা ওভারলোড হয়ে যেতে পারে। ওভারলোডটা কয়েকটা কারণে হইতে পারে। যে অপরিমিত ভোল্টেজ থাকতে পারে, কম্প্রেসর মোটর মাত্রাতিরিক্ত গরম হয়ে যেতে পারে, দীর্ঘদিন যাবৎ অচল অবস্থায় পড়ে থাকার কারণও হইতে পারে। তাহলে আমাকে ওভারলোডের প্রকৃত কারণ নির্ধারণ করতে হবে। এই অবস্থায় যদি হয় তাহলে মোটর এই অবস্থায় ইউনিট চালানো ঠিক না। আগে কারণ নির্ধারণ করতে হবে, তারপর ইউনিটটা চালানোর চেষ্টা করতে হবে। আর মোটর যদি গরম হয়ে যায় কম্প্রেসর মোটর তাহলে তারও কারণ নির্ধারণ করতে হবে, বিদ্যুৎ সরবরাহ দেখতে হবে এবং ক্যাপাসিটর আমার যে ক্যাপাসিটর আছে তা উল্টাভাবে লাগাই নিতে হবে। আর এখানে হইতে পারে এমন হইতে পারে মাত্রাতিরিক্ত আমার ফ্লুইডে চার্জ হয়ে গেছে, অতি হিমায়ক চার্জ হয়ে গেছে, তাহলে চার্জ কমিয়ে নিতে হবে। আর কন্ডেন্সার ময়লাযুক্ত থাকতে পারে, কন্ডেন্সারটা পরিষ্কার করতে হবে। অতিরিক্ত গরম আবহাওয়া হইতে পারে, অতিরিক্ত গরম আবহাওয়া হলে এখানে বাতাসকে চলাচলের সুযোগ করে দিতে হবে যাতে করে অতিরিক্ত গরম আবহাওয়া থেকে আমি রক্ষা পেতে পারি। শর্ট সার্কিটেড মোটর হইতে পারে। এই অবস্থায় হলে আমার মোটর টেস্টিং ল্যাম্প বা অ্যাভোমিটার দিয়ে মোটরটাকে চেক করে নিতে হবে। মোটর চেক করার পরে যদি মোটরে কোনো ত্রুটি দেখা দেয় তাহলে মোটরকে চেক করার পরে এটাকে মোটর ঠিক করে নিতে হবে। এরপরে আমার হইতে পারে যে আবদ্ধ ড্রয়ার বা ক্যাপিলারি টিউব বন্ধ হয়ে গেছে। তাহলে আবদ্ধ স্থানে তাপ প্রয়োগ করে দেখা যেতে পারে, উন্নতি না হলে এটাকে বদল করে দিতে হবে। এর পরবর্তীতে যে আমাদের যে ফল্টটা আসে সেটা হচ্ছে আমার ইউনিট চলে কিন্তু পর্যাপ্ত ঠান্ডা হয় না। তাহলে আমাকে এখানে ইউনিট চলে পর্যাপ্ত ঠান্ডা হয় না এটার সাথে সম্পর্ক রাখে এরকম জিনিসগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে। এরকম জিনিসের মধ্যে প্রথমেই আছে আমার ভুল থার্মোস্ট্যাট সেটিং থাকতে পারে। থার্মোস্ট্যাটটা সেটিং ভুল থাকতে পারে, দুর্বল কম্প্রেসর থাকতে পারে, সিস্টেমে আর্দ্রতা বাতাস রয়েছে ফলে অভ্যন্তরে কোথাও বরফ কণা জমে আছে। তাহলে আমার কম্প্রেসরকে সশব্দে ঝাঁকিয়ে চলবে এবং অতিরিক্ত গরম হবে, এইটা যদি হয়। আর লাইনের যেখানে আংশিক বাতাস সৃষ্টি হয়েছে এই স্থানে খুব ঠান্ডা হবে, তাহলে আমাকে প্রতিকার করতে হবে, ড্রয়ার বদল করে দিতে হবে, সুষ্ঠুভাবে পরিমিত চার্জ করতে হবে। হিমায়কের চার্জ অপেক্ষাকৃত কম হইতে পারে, তাহলে আমাকে ইভাপোরেটরের কয়েলে অতিরিক্ত বরফ জমবে এবং পরিমিত চার্জ করতে হবে। লাইনের কোথাও সেপ্টে যাওয়ার জন্য আংশিকভাবে হিমায়ক চলাচলে বিঘ্ন করতে পারে, এটা পরীক্ষা করে যদি কোথাও সেপ্টে হয়ে যায় তাহলে ঠিক করে নিতে হবে। ইভাপোরেটরের কয়েলের উপর খুব পুরু বরফ জমে যেতে পারে, অর্থাৎ ডিফ্রস্ট করতে হবে। আমার যে ইভাপোরেটরের উপরে যে বরফ জমে আছে এই বরফটাকে গলিয়ে বের করে দিতে হবে। ইভাপোরেটরের দরজা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। কবজা মেরামত বা দরজার যে গ্যাসকেট আছে এগুলা ভালো মতো দেখে না হলে পাল্টাই নিতে হবে। কম্প্রেসর এবং কন্ডেন্সারের উপর দিয়ে পর্যাপ্ত মুক্ত বাতাস চলাচল করার ব্যবস্থা করে দিতে হবে, তাহলে আমার এই ইউনিট চলে না কিন্তু পর্যাপ্ত ঠান্ডা হয় না, এই জিনিসগুলোর কারণ আমরা খুব সহজে বের করে নিতে পারবো। এরপরে সর্বশেষ টপিক যেটা অস্বাভাবিক এবং অপ্রত্যাশিত শব্দ। এখানে এমন হইতে পারে অস্বাভাবিক এবং অপ্রত্যাশিত শব্দ থাকতে পারে।
কোন টিউব বা ঢিলা অংশের সঙ্গে ইউনিট পাত্রের আঘাতজনিত এই শব্দ হইতে পারে, অথবা অতিরিক্ত হিমায়কে চার্জ হয়ে যেতে পারে, তাহলে অল্প অল্প করে চার্জ কমিয়ে দেখতে হবে। হিমায়কের সঙ্গে বাতাস রয়েছে, বাতাস, তাহলে হিমায়ককে বায়ু শূন্য করার ব্যবস্থা করতে হবে। কম্প্রেসর বেয়ারিং বাল্বে শব্দ, তাহলে এই ক্ষেত্রে হইতে পারে যে অকেশো যন্ত্রাংশ বদল করে উপযুক্ত মেরামত করতে হবে আমাকে। কম্প্রেসরের লুব অয়েল লেভেলের অনেক নিচে, কম্প্রেসরের যে লুব অয়েলটা আছে এটা লেভেলের অনেক নিচে রয়ে গেছে এবং লুব অয়েল চার্জ করতে হবে। কম্প্রেসর মোটরের ফাউন্ডেশন বোল্ট ঢিলা হয়ে গেছে, কম্প্রেসর মোটরে যদি ফাউন্ডেশন বোল্ট ঢিলা হয়ে যায় তাহলে আমাকে সুদৃঢ় করে আটকিয়ে নিতে হবে। এই হচ্ছে আমার সংক্ষিপ্তভাবে আমার যে সমস্ত কারণ ফল্ট হইতে পারে সেগুলোর কারণ এবং প্রতিকার। তাহলে বন্ধুরা আজকে আমাদের একেবারে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এই পর্যায়ে তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমার রেফ্রিজারেটর কি, রেফ্রিজারেটর কিভাবে কাজ করে, রেফ্রিজারেটরের অংশগুলো সংক্ষিপ্তভাবে বর্ণনা করবে এবং রেফ্রিজারেটরের সম্ভাব্য ফল্টসমূহ কি কি হইতে পারে এটা তোমরা দেখে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও সম্পর্কে অবশ্যই তোমরা মতামত দিবে। আর যেহেতু ক্লাসটা অনেকে মিস করবে, সময় মতো দেখতে পারবে না, তাহলে তোমরা এই ক্লাসটা দেখার জন্য আমরা প্রতিদিনই আমরা যেটা বলি যে www.skills.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করবে। ভিজিট করলে তোমরা পূর্ববর্তী এবং এখনকার যে ক্লাস আছে এটা দেখতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ পাক সবাইকে ভালো রাখে এবং সুস্থতা দান করে। আগামী ক্লাসে আবারও নতুন টপিকস নিয়ে হাজির হব। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।